স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশে, সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। চোরা শিকারীর হানাসহ নানা প্রতিকূলতায় সুন্দরবনে কমছে রয়্যাল বেঙ্গল টাইগার। 10 থেকে 15 বর্গ কিলোমিটার এলাকা এক জোড়া বাঘের জন্য যথেষ্ট হলেও প্রতি 50 বর্গ কিলোমিটারে এখন আছে মাত্র একটি বাঘ। সংকট কাটিয়ে উঠতে বনের প্রায় 50 ভাগ এলাকাকে অভয়ারণ্য ঘোষণা করেছে বন বিভাগ। তবে এই ব্যাপারে সাফল্য পেতে হলে নজরবাড়ি বাড়াতে হবে বলে বলছেন বিশেষজ্ঞরা। সুন্দরবনে খাবারের অনুপাতে একজোড়া বাঘের বিচরণের জন্য দরকার 10 থেকে 15 বর্গ কিলোমিটার এলাকা। তবে এই বনে এখন 50 বর্গ কিলোমিটারে আছে মাত্র একটি করে বেঙ্গল টাইগার। 2 বছর আগে সুন্দরবনের বাংলাদেশ অংশের 31 ভাগ এলাকায় জরিপ চালিয়ে 99টি বাঘের সন্ধান পায় বন বিভাগ। বিলুপ্তির হুমকিতে থাকা এই বন্য প্রাণীটি রক্ষায় 6017 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা সুন্দরবনের 3000 বর্গ কিলোমিটার অংশ অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। সুন্দরবনের প্রায় অর্ধেকের বেশি অংশ এখন অভয়ারণ্য এলাকা। এটা যদি আমরা একেবারে প্রপারলি ঠিকমতো ম্যানেজ করতে পারি, তাহলে টাইগারের বিচরণ ক্ষেত্র সহ অন্যান্য যে বন্যপ্রাণী আছে তার বিচরণ ক্ষেত্রর কিন্তু একটা অভয়ারণ্য এলাকা তারা পেয়ে যাচ্ছে। তবে অভয়ারণ্যের পাশাপাশি বন বিভাগের কড়া নজরদারি চাইছেন বিশেষজ্ঞরা। ম্যানগ্রোভের রীতি অনুযায়ী চর পড়ে বন গড়ে ওঠার চেয়ে ভাঙছে বেশি। গত 37 বছরে নতুন চর জেগেছে 104 বর্গ কিলোমিটার, আর ভাঙনের কারণে হারিয়েছে 233 বর্গ কিলোমিটার এলাকা। বনে দেখা দিয়েছে মিঠা পানির সংকট। চোরা শিকার, সরাসরি বাঘ শিকার এবং বাঘের খাদ্য হরিণ শিকার, এই দুটা জিনিস যদি বন্ধ করা যায় তাহলে বাঘের যদি রিকভার করার ক্ষমতা থাকে, যেটা সব প্রাণীরই থাকে, বাঘ অবশ্যই রিকভার করবে। তার খাবার পাচ্ছে না, রোগ ব্যাধিতে ভুগছে, সুপেয় পানি পাচ্ছে না, না পাওয়ার ফলে বাঘের একটু প্রাকৃতিকভাবে বাঘের সংখ্যাটা কমে যাচ্ছে। পাশাপাশি বন বিভাগের হিসেবে গত 3 দশকে চোরা শিকারী, প্রাকৃতিক দুর্যোগ ও গণপিটুনিতে মৃত্যু হয়েছে 67টি বাঘের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার রক্ষার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। শাহরিয়ার, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সামগ্রিকভাবে বাঘের সংখ্যা কমছে, কিন্তু একই সঙ্গে বাঘের সংখ্যা যাতে আরও বাড়ানো যায় সেই প্রচেষ্টাও করা হচ্ছে বাংলাদেশের অংশে, সুন্দরবনের বাংলাদেশের অংশে এবং সুন্দরবনের ভারতের অংশে, দুটোতেই নানান ধরনের উদ্যোগের কথা আমরা ইতিমধ্যে শুনেছি। তো এই বিষয়গুলি কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাতে ফল যদি পেতে হয় তাহলে সেক্ষেত্রে কোন ধরনের নজরদারির কথা বিশেষজ্ঞরা বলছেন? দেখুন, সুন্দরবনের বাংলাদেশের অংশে বেঙ্গল টাইগার সংরক্ষণের জন্য 1984 সাল থেকে 3টা প্রকল্প হাতে নিয়েছিল সরকার। 1984 সালে টাইগার অ্যাকশন প্ল্যান নামে প্রথম যে প্রকল্পটা হাতে নেওয়া হয় সেটি প্রায় 10 বছর মতো চলেছে। তো তারপরে তার রেজাল্ট কিন্তু এখন পর্যন্ত, তার ফলাফল এখন পর্যন্ত কিন্তু প্রকাশ করেনি বন বিভাগ। এরপর প্রায় 94 সালের পরে আরেকটি অ্যাকশন প্ল্যান গঠন করা হয়, সেটারও রেজাল্ট কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি। এর ভিতরে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট এবং পাশাপাশি বিদেশে বিভিন্ন ধরনের বেসরকারি সংস্থা যারা রয়েছে তারা কিন্তু বাংলাদেশে এসে এই বাঘের উপরে বাঘ সংরক্ষণের জন্য বিভিন্ন মেয়াদে কিন্তু প্রকল্প হাতে নিয়েছিল। একটি প্রকল্প এর ভিতরে ওয়ার্ল্ড ব্যাংকের হাত থেকে যে প্রকল্পটি ছিল, যেটা 2016 সালে ডিসেম্বরে যে প্রকল্পটি শেষ হয়ে গেছে, সেই প্রকল্পের আলোকেই কিন্তু মোটামুটি বলা যায় যে এই বাঘ শুমারিটা করা হয়েছে এবং সেটিও শুধুমাত্র 3টি জেলার এবং সুন্দরবনের 3টি অংশে এবং 31% অংশে এই বাঘের জরিপটা চালানো হয়। তো এরপরে এই প্রকল্পটা যখন শেষ হয়ে যায়, এখন পুরোপুরি বলা যায় যে ফাঁকা রয়েছে। সুন্দরবনের উপরে নতুন করে প্রকল্প একটি হাতে নিচ্ছে সরকার এবং সেটি শুধুমাত্র একেবারে নিজস্ব উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে। সেটি গত 27 তারিখের একটি সচিবালয়ে বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সভা হয়। সেই সভায় টাইগার অ্যাকশন প্ল্যান 3 এই প্রকল্পটিতে হাতে নেওয়া হয়েছে। তো এখানে মূলত যে বিষয়টি এসেছে সেটা আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে, সেটি হচ্ছে এই বনের সাথে বন নির্ভর যেসব মানুষ রয়েছে তাদেরকে
বাঘ সংরক্ষণের বিষয়ে সচেতনতা তৈরি করা এবং পাশাপাশি বাঘ এবং বনের ভিতরে যে বনদস্যু রয়েছে সে বনদস্যুদেরকে নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পরিবেশ অধিদপ্তর এবং বন মন্ত্রণালয়ের সমন্বয় করাটা। আপনি নিশ্চয়ই জানেন যে গত 1 বছরে সুন্দরবনে প্রায় 100 খানেকের উপরে কিন্তু বনদস্যু যারা ছিল তাদেরকে আত্মসমর্পণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে চলে এসেছে। এর আগে সাইট এবং পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ এবং শাহরিয়ার, নিরাপত্তার বিষয়টি যদি আমরা দেখি যে সুন্দরবনে নানান ধরনের অপকর্ম হচ্ছে, প্রাণীদেরকে শিকার করা হচ্ছে, সেক্ষেত্রে নিরাপত্তাটি নিশ্চিত করার জন্য বন বিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী এদের সমন্বিত কোনো কাজ আছে কিনা? এবং আমরা জানি যে বিশেষায়িত বাহিনীও বিভিন্ন ক্ষেত্রে আমরা হতে দেখেছি, যেমন কোস্ট গার্ড আছে, আপনার এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পর্যটনের ক্ষেত্রে বিশেষায়িত ব্যবস্থা করা হয়েছে। বন রক্ষার জন্য আলাদা কোনো দায়িত্ব কাউকে দেয়া হচ্ছে বা দেওয়া প্রয়োজন কিনা, বিশেষজ্ঞরা এই বিষয়ে কি বলছেন? বিশেষজ্ঞরা বারবারই বলছিলেন যে সুন্দরবন যেহেতু ওয়ার্ল্ড হেরিটেজ একটি অংশ, সেই অংশের সুরক্ষার জন্য আলাদাভাবে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত যারা তাদেরকে আলাদাভাবে এই দায়িত্বটা দেওয়া উচিত, কিন্তু এটি এখন পর্যন্ত হয়ে ওঠেনি। সমন্বিত উদ্যোগ অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব, পুলিশ এবং পাশাপাশি কোস্ট গার্ড যারা রয়েছেন তারা বিভিন্ন সময় যখন কোনো তথ্য পাচ্ছেন কোনো খাড়িতে বা কোনো সুন্দরবনের কোনো অংশে যদি বনদস্যুদের তৎপরতা থেকে যায় সেই অংশটুকু তারা হানা দেন এবং পাশাপাশি তাদের গোপন তথ্যের আলোকে কিন্তু তাদেরকে ধরে নিয়ে আসে। এবং এর ফলে যে সুন্দরবনের বাঘ সংরক্ষণ এবং পাশাপাশি হরিণ এবং অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণের জন্য যে আলাদা একটি বিশেষায়িত বাহিনী গঠন করা, এর প্রয়োজনীয়তা কিন্তু বরাবরই বারবারই বিশেষজ্ঞ মহল এবং পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বাংলাদেশের বন বিভাগকে চাপ দিয়ে এসেছিল এবং সেটা তৈরি করার জন্য কথা বলছে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য আছে বন বিভাগের পক্ষ এটা এখনো পরিকল্পনাধীনই রয়েছেন এবং তাদের শাহরিয়ার, অভয়ারণ্যের যেই প্রসঙ্গটি এসেছে যে অভয়ারণ্য করা হচ্ছে, এই অভয়ারণ্য নিশ্চিত করবে কে যে সত্যিকার অর্থেই নির্ভয়ে বাঘ ওই এলাকায় চলাচল করতে পারবে? সেটির মূল দায়িত্বে কে থাকবে? পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ অথবা পুলিশ বিভাগ, অথবা এটা সমন্বয়ে কারা দেখছেন বা দেখানোর জন্য কাদের দায়িত্ব দেওয়া হবে? মূল সমস্যার মূল জায়গাটা কিন্তু এইখানেই। এই যে গত প্রায় বলা যায় যে অর্ধেক অংশ অভয়ারণ্য ঘোষণা করা হচ্ছে, এই অভয়ারণ্য ঘোষণাটার মূলত এখানকার নিরাপত্তার দায়িত্বে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত যে একটি দল, সে দলটি সার্বক্ষণিকভাবে এই অংশটুকু তারা নজরদারি করবে। এখানে কোনোভাবেই কোনো পর্যটকদের আগমন এবং পাশাপাশি বাইরের কেউ যেন এই অংশটুকুর ভিতরে প্রবেশ না করতে পারে, পুরোপুরি সংরক্ষিত থাকবে। কিন্তু এই দায়িত্বটা যে পুরোপুরি সুন্দরবন অংশের যে বন বিভাগের কর্মকর্তা এবং বন বিভাগের যে বনরক্ষী রয়েছে তাদেরকে দিয়ে সম্ভব নয়। এটি র্যাব বা আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য সংস্থা যারা রয়েছেন তাদের মাধ্যমেই এই পুরো দায়িত্বটা তাদেরকে দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। কারণ এই গত কয়েক বছর ধরে যে চামড়াগুলো অর্থাৎ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ থেকে বেঙ্গল টাইগারের যে চামড়া উদ্ধার হয়েছে এবং আমাদের এই শাহজালাল বন্দর থেকে যতগুলো চামড়া উদ্ধার হয়েছে প্রতিটা চামড়াতেই গুলির চিহ্ন ছিল। অর্থাৎ এখন বন্যপ্রাণী এবং পাশাপাশি সুন্দরবনে বাঘ এখন শিকার হচ্ছে গুলি করে, অর্থাৎ এখানে বনদস্যুদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এবং পাশাপাশি সুন্দরবন সংলগ্ন 4টি উপজেলায় কিন্তু বাংলাদেশের বলা যায় যে রাজনৈতিক দল যারা রয়েছেন সে রাজনৈতিক দলের শীর্ষ বেশ কিছু নেতারা যারা রয়েছেন তারাও কিন্তু এর সাথে জড়িত রয়েছেন। তাদের নাম সহ 32 জনের একটি তালিকা 2 বছর আগে ইন্টারপোল বাংলাদেশের পুলিশ এবং পাশাপাশি বন বিভাগের কাছে কিন্তু এটি জমা দেওয়া হয়েছিল। এটার আলোকেই গত 1 বছর ধরে বন বিভাগের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সুন্দরবন জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে এবং পাশাপাশি যারা বনদস্যু রয়েছে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে। গত 1 বছরের যদি হিসাবটা করা হয়, আজকের এই 2017 সালে আজকে জুলাই মাসে যদি হিসাব করা হয়, এর ভিতরে কিন্তু নতুন করে বন্যপ্রাণী এই বাঘের কিন্তু কোনো চামড়া এখন উদ্ধার হয়নি। গত বছর 2টি চামড়া উদ্ধার হয়েছিল এবং তারপর থেকে বলা যাচ্ছে যে তৎপরতা, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা বেড়েছে, এর ফলে বড় একটা প্রভাব কিন্তু সুন্দরবনে পড়ছে। তবে এই অভয়ারণ্য গঠন করে অভয়ারণ্য পুরো এলাকাটা যে একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর হাতের মুঠোয় থাকবে, নিয়ন্ত্রণে থাকবে, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। কারণ
ভিতরের যত সুন্দরবন তো অনেক গভীর এবং অনেক অজানা রহস্য, অজানা বিষয়গুলো এখন পর্যন্ত রয়েছে, যেগুলো এখন অনেক বিজ্ঞানী গবেষকরাই এখনো জেনে উঠতে পারেনি। অথচ এখানে যারা নিয়মিত যাতায়াত করে, অর্থাৎ বনদস্যু বা চোরাকারবারি রয়েছে, তাদের কাছে এটা একেবারে এই গলি বা খাড়িগুলো একেবারে মুখস্থ। তো তাদের সাথে মানে তাদেরকে ধরা বা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এটা অনেকখানি কষ্টসাধ্য এবং অনেকখানি একেবারে বলা যায় বড় একটা চ্যালেঞ্জ হবে। তবে বন বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে বন নির্ভরশীল যারা রয়েছে তাদেরকে যদি বোঝানো সম্ভব হয় যে বাঘের গুরুত্বটা কতখানি সুন্দরবনে, এবং এই গুরুত্বটা বোঝানো গেলে পারে সামাজিক ভাবে যে জনসচেতনতা, এই জনসচেতনতা সৃষ্টি করলে পারেই একমাত্র সুন্দরবনে বাঘ সংরক্ষণ করা সম্ভব বলে তারা বলেছেন। আপনাকে একটা বিষয় বলে রাখি, আপনি নিশ্চয়ই জানেন যে 2011 সালে 3টি সুন্দরবনে বাঘের বাচ্চা ঢাকার শ্যামলী থেকে উদ্ধার করা হয়েছিল, এবং এর পেছনে বন বিভাগের শীর্ষ একজন কর্মকর্তা জড়িত ছিল। সে বিষয়টাও বিভিন্ন গণমাধ্যমে এসছে, এবং তারপর থেকে যে আরেকটি জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এখানে দায়িত্ব দেওয়া দরকার, এবং আপনি যেটি বলছেন যে স্থানীয় জনগণ যারা আছে তাদেরকে এই ক্ষেত্রে বাঘ সংরক্ষণে সম্পৃক্ত করা, এই বিষয়টি যথেষ্ট চ্যালেঞ্জিং। এই ক্ষেত্রে কোনো ধরনের কাজ করা হচ্ছে কিনা, যেখানে প্রায় এই এলাকার অনেকের বিরুদ্ধেই আপনি যেটি বলছিলেন যে বন্যপ্রাণী হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে, বিশেষ করে ক্ষমতাসীনদের, ফলে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার কোনো উদ্যোগ বা এই ক্ষেত্রে বন বিভাগের কোনো ধরনের কর্মতৎপরতা আছে কিনা, বেসরকারি সংস্থাগুলিও বা এই ক্ষেত্রে কি ধরনের কাজ করছে? সংস্থার ক্ষেত্রে একটা বিষয় দেখেন, গত 1 বছর আগে আমেরিকার একটি সংস্থা তারা বাংলাদেশকে বাঘ সংরক্ষণের জন্য 100 কোটি টাকা বরাদ্দ দেয়। বাংলাদেশের সরকার 14 কোটি টাকা বরাদ্দ দিয়ে টোটাল 114 কোটি টাকার একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করে টাইগার টিম। তো যে কাজটি কিন্তু গত 1 বছরে শুধুমাত্র টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটি বাঘের বাস, অর্থাৎ একটি গাড়ি সুন্দর করে সাজিয়ে এরা শুধুমাত্র প্রতিটা জেলা শহরে গিয়েছে এবং গিয়ে বাঘ সংরক্ষণের জন্য সাধারণ যে মেসেজগুলো সেই মেসেজগুলো পাঠানো হয়েছে। এই সচেতনতার কার্যক্রমটা কিন্তু এই পর্যন্তই, একেবারে মাঠ পর্যায়ে, অর্থাৎ বনজীবী যারা রয়েছেন তাদেরকে এই বনের উপরে, বন যেহেতু তাদের পেশা, বনের উপরে বংশ সংরক্ষণ হলে পরে তাদেরই অর্থনৈতিক মানে স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ রয়েছে। তো এই কাজগুলো কিন্তু করার মূল দায়িত্ব কিন্তু আমাদের বন বিভাগ। সেই জায়গাটা কিন্তু একেবারে বলা যায় যে পুরোপুরি ফাঁকা রয়েছে, কারণ বন বিভাগ বারবারই তারা বলছেন যে তাদের কাছে লোকবলের সংকট, তাদের বরাদ্দ কম। এই বিষয়গুলো প্রতি বছরই যে গতানুগতিক কথাগুলো, সেই গতানুগতিক কথাগুলোই থাকে। নির্দিষ্টভাবে একেবারে একদম জোরে সরে নেমে কোমর বেঁধে নামার কিন্তু সেই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত বন বিভাগের পক্ষ থেকে করা হয়নি। তারা প্রথমবার যে জরিপটা করলো, সেই জরিপে তাদের হাতের মুঠোয় যে রেকর্ড, সেই রেকর্ড অনুযায়ী 99টা বাঘ, এবং পাশাপাশি তারা বললো 106টা বা 130টা থাকতে পারে। এবার দ্বিতীয়বারের মতো গত বছর থেকে শুরু করেছে জরিপ। এই জরিপের ফলাফল এবছর প্রকাশ করবে। এখানেও কতখানি বাড়লো বা কমলো সে বিষয়টাও কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। তো বাঘ সংরক্ষণের জন্য একমাত্র বলা যায় যে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীকেই সব থেকে বড় তৎপরতা থাকতে হবে, এবং পাশাপাশি আনোয়ার হোসেন মঞ্জু অর্থাৎ বন পরিবেশ মন্ত্রীর আগেও তিনি বলেছিলেন যে বাঘ পাচারের ক্ষেত্রে ক্ষমতাসীন রাজনৈতিক দলের বড় বড় নেতারা এখানে জড়িত। সেই ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছাটা এখানে অনেক বড় গুরুত্ব রাখে, কারণ যদি কোনো বড় অর্থাৎ পাচারকারী যদি ধরা পড়ে, সে যদি জামিনে পেয়ে চলে আসে, অর্থাৎ গত বছরই যে 4 জনকে আটক করা হয়েছিল এই এলাকা থেকে এবং সাতক্ষীরা এলাকা থেকে, তারা কিন্তু 3 মাস জামিন পেয়ে জেল খেটে তারা 3 মাস পরে তারা আবার বেরিয়ে এসে তারা কিন্তু আবার সেই অপকর্ম। এই ক্ষেত্রে আমার মনে হয় যে খুবই সুস্পষ্ট পরামর্শ যে এই ক্ষেত্রে যাতে আরো জিরো টলারেন্স দেখানো যায় সেই বিষয়গুলি বিবেচনায় রাখতে হবে, এবং একই সঙ্গে সরকার, বন বিভাগ এবং রাজনৈতিক দল সবারই সদিচ্ছা ছাড়া বাঘ রক্ষা করা খুব কঠিন। শাহরিয়ার অনির্বাণ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আশার বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। জনপ্রিয়তায় বাংলাদেশে ইতিমধ্যে জীবন্ত কিংবদন্তি মাশরাফি বিন মুর্তজা। ওপার বাংলাতেও এবার স্বীকৃতি পেলেন টাইগার ওডিআই অধিনায়ক। শনিবার কলকাতায় সেরা বাঙালি পুরস্কার গ্রহণ করেছেন মাশরাফি। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ভারতের জনপ্রিয় দৈনিক সংবাদপত্র আনন্দবাজার প্রতি বছর দিয়ে থাকে সেরা বাঙালি পুরস্কার।
মাশরাফি ছাড়াও অনুষ্ঠানে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। এর আগে সেরা বাঙালি পুরস্কার পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপের ফাইনাল খেলে সদ্য শহরে ফেরা আরেক সেরা বাঙালি ঝুলন গোস্বামীকে একই সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জহির ভুইয়া। জহির, মাশরাফি সবসময় নিজেকে নতুন নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। মাশরাফির এই অর্জনটি আজকে সেরা বাঙালি হিসেবে যে পুরস্কার পেলেন, আমরা জানি যে মাঠে এবং মাঠের বাইরে মানুষ মাশরাফি ততটাই সফল যতটুকু খেলোয়াড় মাশরাফি। জাহিদ, এই পুরস্কারের প্রতিবেদনটাতে বলা হচ্ছিল যে নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে। তো ক্ষেত্র হিসেব করলে আমি দুটি ক্ষেত্রই সামনে আসবো। প্রথমত তার মূল ক্ষেত্রটা হচ্ছে মাঠের খেলা, দ্বিতীয়টি হচ্ছে ব্যক্তি মাশরাফি, যাকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে সামাজিক সচেতনতা সৃষ্টিতে যিনি সবসময় এগিয়ে এসেছেন। আমরা তাকে দেখেছি অটিজমের উপর সচেতনতা সৃষ্টি করতে, ডায়াবেটিক আক্রান্তদের পাশে দাঁড়াতে, এ ধরনের অনেকগুলো ছোট ছোট অ্যাক্টিভিটিস। মাশরাফি অ্যাজ এ ক্যাপ্টেন তিনি একজন ভালো অ্যাম্বাসেডর হয়ে উঠেছেন বাংলাদেশের জন্য, এবং যখনই তিনি সময় পেয়েছেন তিনি কিন্তু সামনে চলে এসেছেন এবং কথা বলেছেন, ওই ইস্যুগুলো সামনে তুলে এনেছেন, এবং মানুষও কিন্তু শুনতে চেয়েছে যে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি কি বলছেন। তো এভাবে আসলে এই ছোট ছোট বিষয়গুলো সাধারণ মানুষের কাছে খুব সহজেই পৌঁছে দিয়েছেন মাশরাফি। এ গেল তার ব্যক্তি মাশরাফির বিষয়টি। আর যদি আমরা তার যে খেলার ইস্যুটাতে যদি আসি, খেলার মাঠেও যদি আমরা সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সটা যদি বিশ্লেষণ করি, পেসারদের মাঝে মাশরাফি কিন্তু এগিয়ে ছিলেন। রুবেল, তাসকিন, মুস্তাফিজ, বাকি তিনজন পেসার ছিলেন। মুস্তাফিজ পেয়েছিলেন একটি উইকেট, কিন্তু বাকি তিন পেসার পেয়েছিলেন দুটি করে উইকেট। তার মধ্যে ইকোনমি রেট মাশরাফিরই সবচেয়ে কম ছিল। তো সেই ক্ষেত্রেও মাশরাফি সবচেয়ে এগিয়ে ছিল। তো সব হিসেবে দুটি ক্ষেত্র যদি আমি কম্পেয়ার করি তাহলে বলবো যে সেরা বাঙালির জন্য এই মুহূর্তে বাংলাদেশে আসলে মাশরাফির বিকল্প আর আসলে আর কেউ ছিল না। তো মাশরাফি উনি ডিজার্ভ করেন, এবং তার এই অর্জন, তিনি কিন্তু যাওয়ার আগে বলেছেন যে এই অর্জনটি তাকে উৎসাহিত করবে আরও ভালো করতে। আমি আরেকটু অ্যাড করতে চাই যে মাশরাফি যেভাবে স্বীকৃতি পেয়েছেন তার সেই অর্জন আগামী দিনে যারা পেসার আছেন, যারা ক্রিকেটার আছেন, তাদেরকে অনুপ্রাণিত করবে আরও ভালো ক্রিকেটার হতে, আরও ভালো বাঙালি হতে। সবসময় আমরা দেখি যে মাশরাফি একটা অনুপ্রেরণার জায়গা, এবং সেটি নতুনদের জন্য, দলের জন্য। আমরা জানি যেই অবস্থায় বর্তমান দলটিকে তিনি নেতৃত্বে এসেছিলেন, দলের তখন খুবই একটা নড়বড়ে অবস্থা, সেরকম জায়গায় দলকে সংগঠিত করেছেন, এবং বলা যায় যে তার সময়ে বেশ কিছু নতুন খেলোয়াড় যারা তাদের নিজেদেরকে মেলে ধরতে পেরেছেন। প্রতিভা সবসময় ছিল, কিন্তু সেই প্রতিভার অনুবাদ করার জন্য মাশরাফির নেতৃত্ব যেই ভূমিকা আমরা দেখেছি, সেইটা আসলে বাংলাদেশের খেলার জন্য এবং বাংলাদেশে যারা নেতৃত্বে দিতে চায় ক্রীড়াক্ষেত্রে তাদের সবার জন্য নিশ্চয়ই অনুসরণীয় থাকবে। জাহিদ, আপনি নিশ্চয়ই জানেন একটি খেলার মাঠে কি ধরনের প্রেশার একজন ক্যাপ্টেনের সামনে থাকে। তো মাশরাফির ক্ষেত্রে দেখা গেছে যে সেই প্রেশারটা আসলে আলাদাভাবে, নেতৃত্বর বিষয়টি মাশরাফির ক্ষেত্রে সহজাত। আলাদাভাবে তিনি খুব প্রেশার নেননি, ম্যাচের গতি প্রকৃতি নিয়ে খুব বেশি ভাবেননি। আর যেটা হচ্ছে যে তার ন্যাচারাল ইনস্টিংক্টে যা এসেছে তিনি সেভাবেই কাজ করেছেন এবং সেভাবেই সফল হয়েছেন। তো এই মাশরাফির এই যে সাফল্য, এটাই আসলে লিডারশিপটাকে ডিফাইন করে, যে লিডারশিপটা যা সহজাত তার জন্য আসলে বাকিদের জন্য কাজটা সহজ হয়ে যায়। আমরা যেমনটা জানতে পেরেছি বাংলাদেশ দলে তার আন্ডারে যারা খেলেছেন তাদের সবারই একটা কমন একটা বিষয়, তারা বলেন যে সবসময় মাশরাফি সবসময় বুঝে যান যে কার কি প্রয়োজন, কে কেমন ফিল করছে, এবং সেইভাবে মাশরাফি স্টেপ নেন। তো সেটার জন্য আলাদাভাবে আসলে মাশরাফিকে খুব বেশি বিশ্লেষণ করতে হয় না, সহজাতভাবে কিন্তু তিনি বুঝে যান। তো মাশরাফির এই উদাহরণটা, এবং আরেকটা ব্যাপার কিন্তু আমরা অ্যাড করতে চাই যে মাশরাফি কিন্তু পাশে দাঁড়ান। কোনো ক্রিকেটার যারা একটু আড়ালে চলে যান, কিন্তু যারা ভালো একটা ফর্মের সম্ভাবনা আছে, যাদের ব্যাকগ্রাউন্ডটা ভালো, যাদের টেকনিক ভালো, এই সব শেষ উদাহরণ আমি বলবো ইমরুল কায়েস এরকম একটি কথা বলেছিলেন গত বিপিএল আসলে, যে তিনি একটু আড়ালে চলে গিয়েছিলেন, কিন্তু তার ক্যারিয়ারটা টি-20-তে আসলে ইমরুল কায়েসকে কুমিল্লা হয়ে ফিরিয়ে এনেছিলেন মাশরাফি, এবং ইমরুল কিন্তু পুরো টুর্নামেন্ট
একই সাথে অলোক কাপালি এরকম ক্রিকেটারদেরকে যারা একটু আড়ালে চলে গিয়েছিলেন, মাশরাফি কিন্তু তাদের ট্যালেন্টের, তাদের কন্ট্রিবিউশনের কথা ভোলেননি। এবং যদি এই ক্ষেত্রে বিপিএল এর ক্ষেত্রে তো মাশরাফি অবশ্যই বলতে হবে যে প্রায় একাই 3টি আসরে তার দল চ্যাম্পিয়ন হয়েছে, এবং বিশেষ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেভাবে চ্যাম্পিয়ন হয়েছে এটা পুরোপুরি বলা যায় যে মাশরাফির একটা বড় ভূমিকা ছিল। নিজে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, বলা একদম একটা মিডিওকার দলকে তিনি শিরোপা পাইয়ে দিয়েছেন, যেটার জন্য অবশ্যই বলা যায় যে ওই তার নেতৃত্ব ভূমিকাটাই সবচেয়ে বড় ছিল। এক্স্যাক্টলি জাহিদ, আমরা যদি কুমিল্লা গত আসরের দলটির দিকে তাকাই, বলা হচ্ছিল যে একটা মাঝারি মানের দল, যেখানে খুব বড় বেশি নাম নেই, ইমরুল কায়েস, অলোক কাপালিদের মতো যারা আসলে টি-20-তে ঠিক সেভাবে প্রতিষ্ঠিত ছিলেন না। তো সেই টিমটিকে মাশরাফির অধিনায়কত্বের জাদুতেই কিন্তু ওই টিমটা ঘুরে দাঁড়িয়েছিল এবং চমৎকার পারফর্ম করেছিল। এবং প্রথম থেকে কেউই কিন্তু কুমিল্লাকে ধরেনি যে কুমিল্লা এত সাকসেসফুল হবে, কিন্তু আসর শেষে যখন সাকসেসফুল হয়েছে সবাই কিন্তু এক বাক্যেই স্বীকার করে নিয়েছেন যে মাশরাফির অধিনায়কত্বে এই জাগরণটা সম্ভব হয়েছিল। তো এটা তো বিপিএল এর উদাহরণ, আর জাতীয় দলের উদাহরণটা তো আমাদের খুবই তাজা। আমরা জানি যে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেমিফাইনাল খেলেছি। তো ওভারঅল ক্যাপ্টেন্সির জন্য মাশরাফিকে আলাদাভাবে কখনো প্রেশার নিতে হয়নি, আর তার এই যে খুব বেশি চাপ নিয়ে যে কাজ করা যে স্টাইলটা, সেটাই আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজে এসেছে, এবং সেটা বাংলাদেশের বাকি অঙ্গনে যারা অন্য সেক্টরে যারা আছেন তাদের জন্য একটা ভালো উদাহরণ কিন্তু তৈরি করেছেন ক্যাপ্টেন মাশরাফি। অবশ্যই, এবং একই সঙ্গে মাশরাফির অনেকগুলি গুণ যেটি খেলার মাঠে আমরা দেখি যে কোনো খেলায় যখন বাংলাদেশ জয়ী হয় তখন তিনি তার সহকর্মী সহ খেলোয়াড় যারা আছে তাদের সঙ্গে, বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে, মাঠের গ্রাউন্ডসম্যানে একদম যারা বলা যায় যে ঘাস ছাঁটাই থেকে শুরু করে অন্যান্য কাজে থাকে তাদেরকেও তিনি নিজে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন, যে জিনিসগুলি আসলে তাকে অন্য একটা জায়গায় নিয়ে যায়। এটা আমরা যখন খবর সংগ্রহের জন্য আমরা নিজেরা যখন মাঠে যাই তখন দেখি সিম্পলি মাশরাফি যাচ্ছেন, কেউ একজন বললো যে মাশরাফি ভাই, একটু ভয়ে ভয়ে বললেন যে ভাই আপনার সাথে ছবি তুলবো। মাশরাফি যতই ব্যস্ত থাকুক না কেন, তিনি বাকি সবার চেয়ে আলাদা, তিনি কিন্তু সেখানে থেমে যান এবং ফটোগ্রাফ, এখন তো অটোগ্রাফের চেয়ে ফটোগ্রাফটাই বেশি চলে, তিনি তাকে কখনো কাউকে না বলতে দেখিনি, সবসময় এগিয়ে এসেছেন। এবং আমরা সবশেষ বাংলাদেশ ঘরের মাঠেই দেখেছিলাম যে নিরাপত্তা বেষ্টনী ভেঙে একজন দর্শক ঢুকে পড়েছিলেন মাঠে, নিরাপত্তা কাজে যারা নিয়োজিত ছিলেন তারা ছুটছিলেন তার পেছনে। মাশরাফি কিন্তু মানে ওই সমর্থক, ওই ভক্তকে, যদিও তিনি আইনের বিরুদ্ধে কাজ করেছেন, আইন ভেঙেছিলেন, কিন্তু মাশরাফি কিন্তু তাকে প্রোটেক্ট করেছিলেন। তো ওইটা কিন্তু একটি সিম্বল যে মাশরাফির যত অ্যাচিভমেন্ট, মাশরাফির স্টাইলটার পুরো ক্যারিয়ারটাকে আমরা ওই একটি ছবিতেই ডিফাইন করতে পারি যে মাশরাফি কেমন। তিনি অলওয়েজ সবসময় দাঁড়িয়ে পড়েন, যখন যার যেই সার্ভিসটা দরকার তখনই তিনি সেটি প্রোভাইড করেছেন। জহির ভুঁইয়া, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আশা বাংলাদেশে নিচ্ছে আরো একটা বিরতি। শিল্পী নাজির হোসেনের পটে নানা আঙ্গিকে উঠে এসেছে বাঘ। কখনো জমিতে হাল দিচ্ছে সে, কখনো আবার রিকশা চালকের ভূমিকায়। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তার কাছে কখনো বীরের প্রতীক, কখনো বা বিজয়। 1994 সাল থেকে শুরু, তারপর 30,000-এর বেশি ছবি এঁকেছেন তিনি। বিশ্ব বাঘ দিবসে শ্যামলী মুক্তিযুদ্ধ একাডেমিতে চলছে তার একক প্রদর্শনী। পটুয়া নাজির হোসেনের প্রায় সব কাজের বিষয় সুন্দরবনের বাঘ, আর এই শিল্পকর্মই তাকে এনে দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি। অনেকে তাকে চেনে টাইগার নাজির নামেও। আমার দেশের লাল সবুজ পতাকা এই বাঘকে সারা বিশ্বে তুলে ধরতে চাই। যত প্রকার পজিটিভটাকে আমি বাঘের সিম্বলিক হিসাবে ব্যবহার করেছি। নিজের পটে বাঘকে নানা আঙ্গিকে তুলে এনেছেন নাজির। কোনো ছবিতে জমিতে হাল দিচ্ছে বাঘ, কোনো ছবিতে বাজাচ্ছে একতারা, কখনো পাইলট, কখনো মাঝি, কখনো আবার রিকশা চালকের ভূমিকায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। রাজাকে আমাদের বাঁচাইতে হবে। রাজাকে যদি আমরা বাঁচাইতে পারি তাহলে প্রকৃতি বাঁচবে, পরিবেশ বাঁচবে, মানুষ বাঁচবে। সেই জন্য বাঘটাকে আমাদের বাঁচাইতে হবে বাঘের মতো করে। সেই থেকে আমার মেসেজটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এনাকে বাঁচার জন্য যে যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
বাঘ নিয়ে 30,000-এর বেশি ছবি এঁকেছেন নাজির। বিশ্ব বাঘ দিবসকে সামনে রেখে শ্যামলীর মুক্তিযুদ্ধ একাডেমিতে 29 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত চলবে তার একক প্রদর্শনী। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন পটুয়া নাজির হোসেন, মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান ডক্টর আবুল আজাদ। কথা বলছি তাদের সঙ্গে। স্বাগত আবুল আজাদ, নাজির হোসেন। নাজির, এই বাঘ নিয়ে কাজ করার বিষয়টা আপনার মাথায় এলো কিভাবে, কি কারণে বাঘের প্রতি আকৃষ্ট হলো? আমি শৈশবে যখন স্কুলে পড়তাম, স্কুলে আমাদের হাতের কাজ জমা দিতে হতো, নানান জনে নানান কিছু দিত, কিন্তু আমি একটা সময় মাটি দিয়ে বাঘের পুতুল বানিয়ে ওটা রং করে স্যারকে দিয়েছি। স্যার তো ওটা দেখে খুব খুশি হয়েছে এবং আমিও খুব আনন্দ পেয়েছি। এটা আমার শুরু। 1994 সালে আমি পার্বতীপুরে আমার এলাকায় প্রথম একক পটচিত্র প্রদর্শনী করি। তারপরে ছোট থেকে ভাবতাম কিভাবে আমি এক একটা শিল্পী এক একটা স্টাইলে ছবি আঁকে, পিকাসো এক স্টাইলে, কামরুল হাসান সুলতান। এভাবে আমি ভাবতাম যে এমন শিল্পকর্ম আঁকবো যে বিশ্ববাসী যাতে এক নামে চিনে, এবং আমার দেশের লোকজ সংস্কৃতি যে 1000 বছরের ঐতিহ্য, পটচিত্র, পুঁথিপাঠ। তা আমি ভাবতাম আমি এ যুগের ছেলে, কিন্তু আমি ভাবতাম যে আমার গ্রামের ঐতিহ্য আমি কিভাবে গণমানুষের কাছে তুলে ধরতে পারি। এভাবে ভাবতে ভাবতে একটা সময় বাঘের ছবি এঁকে যখন আমার পরিবার, আমার বড় ভাইদের দেখাইতাম, তখন তারাও আমাকে অ্যাপ্রিসিয়েট করতো, খুশি হতো। এইভাবেই আমি আস্তে আস্তে আমার শিল্পকর্মতে প্রতিটা শিল্পকর্মে বাঘের ছবি চলে আসতো। তো মাধ্যম হিসেবে পটচিত্রটাই বেছে নিলেন কেন? আমরা শেখরকে এখন ভুলে যাচ্ছি। বিষয় হলো যত দিন যাচ্ছে, যত আধুনিকায়ন হচ্ছে, আমাদের শেখরকে আমরা ভুলে ওয়েস্টার্নকে বেশি ফলো করতেছি। অথচ আমাদের যে নালন্দা, আমাদের যে পুঁথিপাঠ, পটগান, গাজীর পট, এগুলো আমাদের 1000 বছরের ঐতিহ্য। বিদেশিরা কোনো দেশে আসলে তার দেশের লোকজ সংস্কৃতিটাকে সে তুলে ধরার জন্য চেষ্টা করে। আমি যখন চারুকলা ইউনিভার্সিটিতে বৈশাখের যে মেলাগুলো হয়, মঙ্গল শোভাযাত্রা, আমি এক যুগ ধরে স্বেচ্ছায় ওখানে যে ভলান্টিয়ারি করি, যে আমার দেশে চারুকলার ইউনিভার্সিটি অথবা দেশবাসী জানুক যে এই লোকশিল্প এত ইম্পর্টেন্ট। এভাবে আমি নিজের জাতীয় স্বার্থে আমি সরা আঁকতাম। এই বিদেশিরা আবার আসতো, বিদেশিগুলো এসে তারা আমার সরাটাই বেশি কিনতো। এমনও হয়েছে যে একটা সরা কিন্তু 2টা ফরেনার বিদেশি পছন্দ হয়েছে, তারা টস করছে, টস করার পরে যে পেয়েছে সে নিয়েছে। তো এইভাবেই আপনি আস্তে আস্তে এই পুরো বিষয়টির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেলেন। আমরা একটু ডক্টর আবুল আজাদ আপনার কাছ থেকে জানতে চাইব যে বাঘ সংরক্ষণের ক্ষেত্রে এই পটচিত্র কি ধরনের ভূমিকা রাখতে পারে, মানুষের মধ্যে সচেতনতার ক্ষেত্রে এটা কতটুকু ভূমিকা রাখছে? আপনাকে ধন্যবাদ। আমাদের মুক্তিযুদ্ধ একাডেমি মাস দুয়েক হলো মুক্তিযুদ্ধ আর্ট গ্যালারির উদ্বোধন করেছে, গ্যালারিটা চালু করেছে, এবং এই পটের গান বাংলার বাঘ আজকে 29শে জুলাই বিশ্ব বাঘ দিবসে এই আর্ট গ্যালারিতে উদ্বোধন হয়েছে 7 দিন ব্যাপী। একাডেমি মনে করে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য নিয়ে চর্চা করা যেমন তার কাজ, তেমনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য আমাদের সমস্ত সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকেও সামনে নিয়ে আসা অপরিহার্য। এখন একটা সময় ছিল এই বাঘ কিন্তু পৃথিবীতে মাত্র 11টা দেশে বাঘ আছে। অন্যান্য দেশে তারা টাইগার বলে, কিন্তু সেগুলো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের মতো টাইগার নয়। এবং এটা এশিয়ারই ফেমাস, এবং সবচেয়ে ফেমাস আমাদের সুন্দরবন। তার কিছুটা ইন্ডিয়াতে পড়েছে, কিছুটা বাংলাদেশে পড়েছে। এই রয়্যাল বেঙ্গল টাইগার একসময় বাঘ মানুষ ভয় পেত, কিন্তু এই বাঘ আমাদের লোকসংস্কৃতির অন্যতম মাধ্যম হয়ে উঠে এলো। নাজির যেটা বলেছে, পটের গান একসময় খুব বিখ্যাত ছিল। তখন এত টেলিভিশন ছিল না, সংবাদপত্র ছিল না, হল ছিল না, অডিটোরিয়াম ছিল না, সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য ব্যাপক আয়োজন ছিল না। তো এই পটের গানটা একটি পটচিত্র, পট একটি চিত্র, সেই চিত্রটাকে সামনে রেখে শিল্পী গান করেন। যেমন আজকে নাজির হোসেন একাডেমি গ্যালারিতে সেই গানটা করেছে উদ্বোধনের সময়। এক একটা ছবি থাকে, ছবিটার ধারাবাহিকভাবে 5টা 6টা স্টেপ থাকে,
প্রত্যেকটা স্টেপে সে গানের সুরে গল্পগুলো বলে যায়। এটাই হচ্ছে আমাদের পটের গানের বৈশিষ্ট্য। আমাদের আদি বাংলায় একসময় এই বাঘকে খুব সমীহ করত মানুষ। কিছু ধর্মাবলম্বী ছিল যারা বাঘকে পূজা পর্যন্ত করত। সেই থেকে বাঘটা তার শৌর্যের জন্য, বীর্যের জন্য, প্রতাপের জন্য আমাদের সংস্কৃতিতে একটা স্থান করে নেয় এবং সেই পটের গানের মধ্যে বাঘ চলে আসে। নাজির যেটা শুরু করেছে সেটা হচ্ছে বিলুপ্ত হতে যাওয়া এই পটের গানের বাংলার বাঘ, মানে আমাদের পটের গান থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল যখন বাঘ, তখন নাজির এটাকে আবার তুলে এনেছে এবং আমাদের মুক্তিযুদ্ধ একাডেমি আর্ট গ্যালারিতে আমরা আজকে এটার উদ্বোধন করেছি। এটা চলবে, অতীতেও আমরা করেছি। আমরা এই চৈত্র সংক্রান্তিতে আমরা জাতীয় জাদুঘরে, তার আগে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আমরা এই নাজিরেরই পটের গান বাংলার বাঘ এক্সিবিশন দিয়ে আমরা চৈত্র সংক্রান্তি উদযাপন করেছি। আমাদের হারানো ঐতিহ্যকে, সাংস্কৃতিক ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমরা যদি এখনই কাজ না করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে যে গ্যাপটা তৈরি হচ্ছে, সাংস্কৃতিক গ্যাপটা, এই গ্যাপের কারণে আমাদের একটি অশনি সংকেতের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি, যেটা বাস্তবায়িত হয়ে যেতে পারে। ডক্টর রাজেদ, আমরা একটা বিরতিতে যাব, এসে যে জিনিসটি জানতে চাইবো যে একই সঙ্গে পটের গান খুব প্রায় বিলুপ্তির মুখে পড়ে গিয়েছিল, খুব অল্প কয়েকজনই এখনো পটচিত্র এবং পটের গান নিয়ে কাজ করছেন। একই সঙ্গে আমরা দেখছি যে ধরেন বাঘও একটা হুমকির মুখে আছে, ফলে এই দুটোকেই যদি সামনে নিয়ে আসা যায়, বাঘ রক্ষার ক্ষেত্রে এবং পট রক্ষার ক্ষেত্রে যদি এক ধরনের সচেতনতা তৈরি করা যায়, তাহলে হয়তো দুটি একদিক থেকে সংস্কৃতির জন্য ভালো হবে, অন্য দিক থেকে বনেও হয়তো আমরা বাঘ রক্ষা করতে পারবো। সেই ক্ষেত্রে কি ধরনের কাজ, কি ধরনের, মানে আপনারাও নিশ্চয়ই যেহেতু এই বিষয়টি নিয়ে সচেতনতা তৈরি করছেন, আগ্রহ আছে, ফলে সেই ক্ষেত্রে কি ধরনের কাজ করা যেতে পারে বা আপনারা মনে করেন করলে পরে কাজে আসবে? একটা বিরতির পর আপনাদের দুজনের কাছে ফিরে আসছি। আশা বাংলাদেশে নিচ্ছে একটা ফিরে এলাম আশার বাংলাদেশে। নাজির হোসেন, যেটি বিরতির আগে জানতে চাচ্ছিলাম যে বাঘ রক্ষা এবং একই সঙ্গে সংস্কৃতি রক্ষা, বিশেষ করে পটচিত্র, এই সব কিছুই কিভাবে আরো ভালো মতো করা সম্ভব, আপনি কি ভাবছেন? আমি এই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘ মামাকে নিয়ে একটা পটের গান লিখেছি। পটের গান বাঘ মামা, বাঘ পটুয়ার নাজির হোসেন। সুন্দরবনে থাকি আমি সব পশুদের রাজা, আমার রাজে দস্যু এলে দেব তাদের সাজা। সুন্দরী গাছ লতা পাতায় টিয়া পেঁচার ঘর, সবাইকে আপন করি চোরকে করি পর। একতারাটা হাতে নিয়ে যখন ধরি গান, শিয়াল মশাই হুক্কা বলে মুখে দিল পান। আমার রাজে ফুলপরীরা হাজার বছর বাঁচে, পায়রা শালিক ময়ূর টিয়া পেখম তুলে নাচে। সুন্দর মন এমন মানুষ সবাই বাঘ মামা, নকল রাজা রানী তোরা যুদ্ধ এখন থামা। শাপলা শালু ফুটে দিও কেউ করো না মানা, লাল সবুজে দেশে থাকে তোমার বাঘ মামা। সুন্দরবনে যে এত বনদস্যু জলদস্যু এত দস্যু হয়েছে যে এরা যখন গোলাগুলি অথবা হয় তখন বাঘ যে এত মানে তারা এত ভয় পায় যে কি বলবো, যে তার রাজ্যে যে আমরা যেভাবে তার রাজ্যকে মানে ক্ষতি করতেছি, এটা মানে কি বলবো অকল্পনীয় ক্ষতি। এই রয়্যাল বেঙ্গল টাইগার ওখানে সে বনের রাজা, কিন্তু এই রাজা যে আমরা তাকে যে ডিস্টার্ব দিচ্ছি, ক্ষতি করতেছে, মানে ব্যাপক ক্ষতি হচ্ছে আমাদের দেশে। সেক্ষেত্রে এই যে পটের গান, সেটা সুন্দরবন এলাকায় আপনার পক্ষে কতটুকু যাওয়া সম্ভব হয় যাতে স্থানীয়রা সচেতন হয়? স্থানীয়রা ওরা তো মানে স্থানীয়র চেয়ে আবার ওই যে বনদস্যুরা এরা সবচেয়ে বেশি ক্ষতিকর। কেননা স্থানীয় যারা তারা তো বাঘের সঙ্গে বসবাস করে, তারা বাঘের পূজা করে বনে যে মধু আহরণ করত, এবং এটা নিয়ে গাজীর পট আছে, গাজী কালু চম্পাবতী, বিভিন্ন গল্প, বিভিন্ন কাহিনী, বিভিন্ন উপন্যাস আছে। কিন্তু এই বনদস্যুরাই আমাদের বনটাকে
মানে যেভাবে এক একটা বাঘ হচ্ছে $1 মিলিয়ন, মানে $1 মিলিয়ন। সেই কারণে ওরা যেভাবে হোক এটা পাচার করলে তো ওরা হচ্ছে, ওরাও জানে না যে এত $1 মিলিয়ন, কিন্তু এটা অন্যভাবে হচ্ছে। হ্যাঁ, হয়তো তাদের কাছে খুব একটা পৌঁছায় না, সেই টাকার খুব অল্প অংশই পৌঁছায়, কিন্তু এটার যে অন্য মূল্য আছে সেটা তারা হয়তো বুঝতে পারে না। ডক্টর আজাদ, এই ক্ষেত্রে কি করণীয় আছে? সচেতনতার কথা আমরা অনেক বলছি, অভয়ারণ্য করা হচ্ছে, কিন্তু তারপরেও বাঘ সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, নিরাপত্তার ব্যাপারটি সামনে আসছে। এইসব সচেতনতার ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার? ধন্যবাদ আপনাকে। আমি একটু পেছনে যাই। এই মাত্র পটুয়া নাজির বাঘ সম্পর্কে যে পটের গানটি গাইলো, গিয়ে শোনালো আমাদের দর্শকদেরকে, আমি সেখান থেকে শুরু করি। বাঘ শব্দটির মধ্যে একটি ভীতি কাজ করে, কিন্তু আজকে লক্ষ্য করেন আমাদের একটি বাংলাদেশের টিম যখন ইউরোপের কোনো মাঠে অথবা কি বা আমাদের বাংলাদেশের মাঠে অথবা এশিয়ার কোনো মাঠে ক্রিকেট খেলতে যায়, তাদেরকে আমরা টাইগার বলে সম্বোধন করি। সারা বিশ্ব তাদেরকে টাইগার বলে, হ্যাঁ, যে বাংলার বাঘ এরা। কারণটা হচ্ছে বাঘের যে ক্ষিপ্রতা, আমাদের ছেলেরা সেই ক্ষিপ্রতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ বাঘের এই ক্ষিপ্রতা এটা প্রমাণ করে, এবং নাজিরের পট এটা আমাদের সামনে তুলে ধরেছে যে বাঘ কিন্তু আমাদের ক্ষতি করে না, বাঘ বনে থাকে, মানুষ বাঘের ক্ষতি করছে। এখন এই যে বনদস্যু, তারপরে বিদেশি পাচারকারী, এদের হাত থেকে এই বাঘকে রক্ষা করার জন্য আমাদের বিশেষ যত্ন এবং দৃষ্টি দিতে হবে। মানে বাঘকে একটি জরুরি প্রাকৃতিক দুর্যোগ হলে যেরকম জরুরি অবস্থা ঘোষণা করা হয়, আমি মনে করি আজকে বিশ্ব বাঘ দিবসে, যেহেতু ইউনেস্কো আজকের এই 29 জুলাইকে বিশ্ব বাঘ দিবস হিসেবে ঘোষণা করেছে, বাংলাদেশের সুন্দরবনের বাঘ রক্ষার জন্য সরকারের একটি জরুরি কর্মসূচি ঘোষণা করা উচিত, এবং কর্মসূচিটি বাস্তবায়ন করা উচিত। শুধু ঘোষণার মধ্যে না থেকে এটা বাস্তবায়ন করা উচিত। এই যে বিদেশি জাহাজগুলো আসে, গভীর সমুদ্রে নোঙর করে, এবং তারা সেখান থেকে বাণীসান্তায় আসে। বাণীসান্তাটা, সুন্দরবনটা হচ্ছে আপনার এই মার্কেটিংয়ের জোন। হ্যাঁ, ওরা সরাসরি সুন্দরবন থেকে এসে নিয়ে যায় না, ওরা সুন্দরবন থেকে পাশাপাশি দ্বীপগুলাতে এগুলো হস্তান্তর করে। এই চোরগুলাকে ধরতে হবে, এবং এটা আমাদের সাধারণত নেভাল কোস্টগার্ড অথবা পুলিশের পক্ষে এটা সম্ভব না। সেই জন্য একটি বিশেষ কর্মসূচি নিতে হবে এবং বিশেষ বাহিনী তৈরি করতে হবে সুন্দরবনের বাঘ রক্ষার জন্য। আজকে পৃথিবীর যে কোনো প্রান্তে আমার সন্তানরা যখন ক্রিকেট খেলতে যাচ্ছে, সারা বিশ্ব তাদেরকে টাইগার সম্বোধন করছে। কেন? বাঘের একটা পজিটিভ দিক আছে, তার শৌর্য, বীর্য, সক্ষমতাকে ধারণ করে আমাদের সন্তানরা, সেই বলেই তো তাদেরকে টাইগার সম্বোধন করা হয়। ইভেন কি আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, সকল স্তরের মানুষ যখন আমাদের ক্রিকেটারদেরকে সম্বোধন করে, তখন কিন্তু টাইগারই বলে, এবং এটা আমরা স্বাচ্ছন্দ্যে গর্ববোধ করি। সেই টাইগারকে বাঁচানোর জন্য এখন আমাদের জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং মুক্তিযুদ্ধ একাডেমি আর্ট গ্যালারি আমরা মাত্র শুরু করেছি, আমাদের সামর্থ্য এখনো সীমিত, কিন্তু আমরা মনে করি আমরা একটি জনমত অন্তত গঠন করতে পারি সরকারের ভেতরে এবং সাধারণ মানুষের মধ্যে, তাহলে অন্তত সচেতনতাটা অন্তত সৃষ্টি হোক। কারণ আমরা জানি যে এখন শুমারি অনুযায়ী বাঘের সংখ্যা 100-র নিচে নেমে এসেছে, সেটা আমাদের প্রত্যাশার চেয়ে অনেক কম। সুন্দরবনের যতটুকু এলাকা, তাতে অন্তত কয়েকশো বাঘ এখানে থাকতে পারার কথা, কিন্তু সেটি নানান ধরনের শিকার টিকারের কারণেই আমার মনে হয় যে সংখ্যাটা অনেক কমে এসেছে। নাজির, আপনার কাছ থেকে একদম অল্প সময়ের ভিতরে জানতে চাই যে ভবিষ্যতে বাঘ এবং পটচিত্র এই সব কিছু নিয়ে আপনার পরিকল্পনা কি করতে চান, আর কি বিষয়ে এটার সঙ্গে সম্পৃক্ত করতে চান? আমার একটা বাঘ জাপান বাংলাদেশ গুডউইল অ্যাম্বাসেডর হয়েছে, জাপান, যার নাম হচ্ছে বান্তুরাকুন। জাপানিজরা জাপান ইন্টারন্যাশনাল মাস্কট কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। বান্তুরাকুন বছরব্যাপী ভোট হয়েছে, বিশ্বের 80টা দেশের ডিজাইনকে হারিয়ে 2500 ভোট বেশি পেয়ে গ্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে। এবং জাপান এম্বাসি ওনারা যে প্রতি বছরে যে বাজেট দেয়, সেই বাজেটে আমার আঁকা বাঘ দিয়ে পাবলিকেশন করে, ওটা হচ্ছে ওনারা জাপানের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, জাপানের বড় বড় ব্যবসায়ী এবং আমাদের বড় বড় ব্যবসায়ীদেরকে দিয়েছে। আমাদের দেশের লোক সংস্কৃতি এবং রয়্যাল বেঙ্গল, যার হিরো হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বিদেশিরা আমার যে সংস্কৃতি যেভাবে গ্রহণ করে, আমি মনে করি আমাদের যে সচেতন আমাদের যুব সমাজ, তরুণ সমাজকে আমি চেষ্টা করি আমার মতো করে
গণমানুষের কাছে তুলে ধরা। অবশ্যই, এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বাঘ কিন্তু আমাদের এক ধরনের বলা যায় যে তারকা বা আমরা যেটা বলি ঐতিহ্য এবং হ্যাঁ সুপারস্টার, সেই জিনিসটাকে, এবং আমাদের শুধুমাত্র কিন্তু খেলোয়াড় না, বলা যায় যে আমরা বাংলাদেশের প্রত্যেকেরই পরিচয়ের সঙ্গে বাঘের একটা শেরে বাংলায় কি ফজলুল হক, হ্যাঁ একটা ইয়ে আছে। ফলে এটা যত বেশি বাঘকে আমরা সংরক্ষণ করতে পারবো, সংখ্যা বাড়াতে পারবো, ততই হয়তো ভালো, এবং বন রক্ষার জন্য এটা একটা বড় ভূমিকা রাখতে পারে। বাঘের সংখ্যা যত বেশি হবে ততই কিন্তু বন নিরাপদ থাকবে। নাজির হোসেন এবং ডক্টর আবুল আজাদ, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং আমরা আশা করি আজকে বাঘ দিবস উপলক্ষে একটু নতুন করে সবাই ভাববে যাতে বাঘটা রক্ষায় আমরা যথাযথ ভূমিকা পালন করতে পারি। আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে আমার একটি বিশেষ অনুরোধ সরকারের কাছে যে এই সুন্দরবনের বাঘকে রক্ষা করার জন্য একটি বিশেষ কর্মসূচি হাতে নেওয়া। অবশ্যই আমরাও তাই চাই। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।